আমি বাংলাদেশ থেকে যেটুকু পড়াশোনা করে এসেছি সেই পড়াশোনার ভিত্তিতেই কি আমি পরীক্ষার হলে গিয়ে আসলে নিজেকে যোগ্য করে বের হয়ে আসতে পারবো কিনা? এটা একটু কঠিন হয়ে যায়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে একটু পরীক্ষার ডিজাইনগুলো বা সিস্টেমগুলো একটু আলাদা। বাংলাদেশি যারা কমিউনিটি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনি এটাই বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেটগুলো নিয়ে আসা এবং এখানে ইভ্যালুয়েশন করা। ইভ্যালুয়েশন করার জন্য আসলে কোর্স বাই কোর্স, ডকুমেন্ট বাই ডকুমেন্ট দুইটা ক্যাটাগরি আছে এখানে। ইভ্যালুয়েশন করতে আসলে কি পরিমাণ টাকা খরচ হয়? অনেকে আমেরিকাতে আছে, নানা পেশায় মানুষ আছেন, কিন্তু মানুষের যে আছে না যে আমার যে যোগ্যতা, সেই যোগ্যতা মাফিক একটি চাকরি আমার হচ্ছে না, অনেক দিনের একটা মনোবাসনা, সেই মনোবাসনা পূর্ণ থেকে শুরু করে একদম চাকরি প্রাপ্তি পর্যন্ত তার যদি একটা ড্রিম থাকে যে একটা জব, সে গভর্নমেন্ট সেক্টরে একটা জবে ঢুকতে চায়, সেই ক্ষেত্রে তার প্রথম কাজটাই হলো বাংলাদেশের যে এডুকেশন আছে সেই এডুকেশনগুলো, এখানে এডুকেশনের যে সার্টিফিকেটগুলো আছে এখানে নিয়ে এসে তার ফার্স্ট কাজটাই হলো ওটাকে ইভ্যালুয়েশন করে নেওয়া। এখানে ইভ্যালুয়েশন করে নেওয়ার বিভিন্ন এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোতে গেলে সে ইভ্যালুয়েশন করতে পারবে। অ্যাকর্ডিং টু দেয়ার ইভ্যালুয়েশন ওরা যে ডিগ্রিটা দিল আপনাকে, ব্যাচেলার ডিগ্রি অথবা অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি অথবা হাই স্কুল ডিপ্লোমা, এই ডিগ্রির উপরে বেস করে তাকে লোক আপ করতে হবে কোথায় কোথায় জব আছে। আচ্ছা, তো আমি বাংলাদেশি যারা কমিউনিটি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনি এটাই বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেটগুলো নিয়ে আসা এবং এখানে ইভ্যালুয়েশন করা। ওকে, ইভ্যালুয়েশন করার জন্য আসলে কোন কোন কোম্পানিগুলো রয়েছে এবং কোনগুলো আসলে নির্ভরযোগ্য? ইভ্যালুয়েশন করার জন্য আসলে অনেক এজেন্সি আছে। বিশেষ করে আগে দেখতে হবে যে নিউ ইয়র্ক স্টেটে কোন কোন এজেন্সির ইভ্যালুয়েশনগুলো অ্যাকসেপ্টেবল। ওখানে 10টা না 12টার এজেন্সির নাম আছে, আপনাকে ওই গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আচ্ছা, সেই অনুযায়ী ওখানে ওই এজেন্সিগুলো থেকে আপনাকে ইভ্যালুয়েশনটা করে নিতে হবে। ওকে, তো এই যে ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে এরকম যে এজেন্সিগুলো আছে সেগুলোতে যেতে হবে। ইভ্যালুয়েশনের করতে ক্ষেত্রে কিন্তু নানা ধরনের প্রসেসও আছে, এক এক পার্ট আছে, কোর্স বাই কোর্স বা কি কি, এটা একটু যদি ব্যাখ্যা দিতেন যাতে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ইভ্যালুয়েশন করার জন্য আসলে কোর্স বাই কোর্স, ডকুমেন্ট বাই ডকুমেন্ট দুইটা ক্যাটাগরি আছে এখানে। তো কোর্স বাই কোর্স করলে সবচেয়ে বেটার, কারণ ওখানে থাকে আপনার কোর্স বাই কোর্স যদি করেন ওখানে আপনার ইন্ডিকেট করা থাকবে আপনি টোটাল কত ক্রেডিট আর্ন করছেন এবং কোন সাবজেক্টে কত ক্রেডিট আর্ন করছেন এবং কোন সাবজেক্টে আপনার কত জিপিএ আছে এবং ওভারঅল জিপিএটা আপনার কত, এভরিথিং ওখানে কোন সাবজেক্টে আপনি কি পড়ছেন, কোন সাবজেক্টে আপনি পড়ছেন, ওভারঅল একটা গ্লান্সের মতো থাকে। আর যদি আপনি ডকুমেন্ট বাই ডকুমেন্ট করেন সেই ক্ষেত্রে তারা ওই ডিটেলস না দিয়ে জাস্ট একটা ডিগ্রি ডিক্লারেশন দিয়ে দেয়। ওকে, তো ওই জন্যই আমি অ্যাডভাইস করব যে যেই ইভ্যালুয়েশন করুক না কেন সেটা যেন কোর্স বাই কোর্স হয়। এবং ইভ্যালুয়েশন করতে আসলে কি পরিমাণ টাকা খরচ হয়? এইটা ডিপেন্ড করে, যদি আপনার হাই স্কুল ডিপ্লোমা থাকে তাহলে মনে হয় অ্যারাউন্ড 150, আবার ব্যাচেলার মাস্টার্স যদি থাকে অ্যারাউন্ড মনে হয় 250 এবং 300। যদি আপনার কোর্স বাই কোর্স করেন একটু বেশি লাগে, আর যদি ডকুমেন্ট বাই ডকুমেন্ট করে 50 টাকা 100 টাকা। ওকে, যার হচ্ছে অনার্স মাস্টার্স সবই আছে তিনি ইভ্যালুয়েশন করার পর এই যে আমেরিকার যে বাজার, সেই আমেরিকার শিক্ষাক্ষেত্রে তার আসলে মান কি আসে? যার এখন তো আমাদের বাংলাদেশে 4 ইয়ার্স ব্যাচেলার্স এবং 1 ইয়ার মাস্টার্স, এখন 4 ইয়ার্স ব্যাচেলার এবং 1 ইয়ার মাস্টার্স যদি কারো থাকে ইকুইভ্যালেন্ট, তাহলে এখানে মাস্টার ডিগ্রি দিচ্ছে তারা এবং সেই অনুযায়ী সেই ধরনের জবগুলোতে সে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা শুরু করলাম যে এটা দিয়ে যে আসলে আমাকে সার্টিফিকেটগুলো নিয়ে আসা এবং বাংলাদেশের সেই সার্টিফিকেটগুলোর একটু উল্লেখ করে দিবেন হয়তো, এটা যে মার্কশিট লাগবে আর মূল সার্টিফিকেট। মার্কশিট লাগবে, মূল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা লাগবে। এটা নিয়ে দুটো জিনিস, মার্কশিট এন্ড ট্রান্সক্রিপ্ট। ওকে, এটা নিয়ে তিনি ইভ্যালুয়েশনটা কমপ্লিট করলেন। ইভ্যালুয়েশন হয়ে গেল, ইভ্যালুয়েশন হতে একটা নির্দিষ্ট সময় লাগে, অর্থ লাগে, সেটা শেষ করে তিনি হাতে পেয়ে গেলেন। এর পরের ধাপটা আসলে কি? এখন তারপরের ধাপ হলো তার সুন্দর একটা প্রফেশনাল রিজিউমি থাকতে হবে। একটা প্রফেশনাল রিজিউমিটা লিখতে হবে, প্রফেশনাল একটা কভার লেটার করতে হবে তাকে। আর এই প্রফেশনাল রিজিউমিগুলো কেমন হবে, এই রিজিউমির উপরে বেস করে তারা আপনাকে কল করবে। সো আপনার রিজিউমি শুড বি প্রফেশনাল, শুড বি ওয়ান্ডারফুল একটা রিজিউমি থাকতে হবে আপনার, আদারওয়াইজ তারা কিন্তু আপনাকে কল করবে না। আবার যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় কিছু কিছু পজিশনে আছে তারা আপনার সুন্দর একটা কভার লেটার চায়।
তো অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্ট ইউ নিড টু রাইট ডাউন দ্য প্রফেশনাল কভার লেটার টু। আপনার ওই রকম একটা সুন্দর কভার লেটার লিখতে হবে, তাহলেই দেখবেন যে আপনাকে তারা ইন্টারভিউতে ডাকছে। আচ্ছা, তাহলে এই যে রেজিউমেটার ক্ষেত্রে আমরা অনেকে অনেক ধরনের রেজিউমেতে অভ্যস্ত। আমেরিকার বাস্তবতায় আসলে রেজিউমেটা কেমন হয়, কয় পাতার হয়, কোন কোন বিষয়টাকে গুরুত্ব দিতে হয়, আমি আসলে আপনাকে যেটা শুরুতেই বললাম যে একদম এ টু জে পর্যন্ত একটু খুঁটিয়ে খুঁটিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। নো প্রবলেম, আপনি আজ করতে পারেন, কারণ যেহেতু তথ্যমূলক একটা অনুষ্ঠান, সুন্দর একটা অনুষ্ঠান। এখন রিজিউমিটাও হইতে হবে আপনার স্ট্যান্ডার্ড রিজিউমি হলো 1 পেজ। আপনার এক্সপিরিয়েন্স যতই থাকুক না কেন 1 পেজের মধ্যে আপনি ওটাকে নিয়ে আসতে হবে। আপনি যদি 1 পেজে নিয়ে আসতে পারেন একটা সুন্দর রিজিউমি, এবং সেই রিজিউমিতে যদি আপনি সুন্দর করে প্রফেশনাল ওয়েতে রাইট করতে পারেন, দেন ইট ইজ পারফেক্ট। আবার অনেকের এত এক্সপিরিয়েন্স আছে যে 5 পেজ 6 পেজও কভার করে না, এত বেশি অভিজ্ঞতা সম্পন্ন। হ্যাঁ, তো ওই জন্যই আপনাকে সর্বোচ্চ আপনি 1.5 পেজ করতে পারেন। ওকে, এখন সেই রেজিউমে কি আমি বাংলাদেশে কোন কোন জায়গায় কাজ করে এসেছি, আমার কি কি অভিজ্ঞতা রয়েছে সেটাও যুক্ত করব? হ্যাঁ, অফকোর্স। বাংলাদেশে কোথায় কী করছেন বা অন্য কোনো কান্ট্রিতে কোনো জব করে থাকলে সেগুলো, বা এখানে যেটাই করেন না কেন এখানকার এক্সপিরিয়েন্সগুলো সবগুলোই কাজে লাগে। এখন কাভার লেটারের ক্ষেত্রে তো এক একটা জবের ক্ষেত্রে এক এক ধরনের কাভার লেটার লাগে, সেক্ষেত্রে কি আমি একটা বিশেষ কাভার লেটার দিয়ে সব কাভার করতে পারবো? সেটা কি সম্ভব? একটা কমন কাভার লেটারও থাকতে পারে, রেগুলার যেটা কমন কাভার লেটার। আবার কিছু কিছু পজিশন আছে, দে উইল আস্ক ইউ হোয়াই ইউ থিঙ্ক ইউ উইল বি কোয়ালিফাইড ফর দিস পজিশন। ইন দিস সিচুয়েশন আপনাকে ওই কভার লেটারকে ওইভাবে আপনাকে মেক করে নিতে হবে। ওকে, তো আমরা প্রথমে করলাম ইভ্যালুয়েশন, এরপরে আমরা রেজিউমে এবং হচ্ছে কভার লেটার রেডি করলাম। তো রেজিউমে রেডি করলাম, কভার লেটার রেডি করলাম, আমি ইভ্যালুয়েশনও করলাম, সবই আমার বাসায় পড়ে আছে, তাহলে তার চাকরি হচ্ছে না। তো আমি এখন চাকরির খোঁজগুলো কিভাবে পাবো? একদম স্পেসিফিকভাবে আমি সবগুলো প্রতিষ্ঠান দপ্তরের ওয়েবসাইট সহ আপনার কাছ থেকে একদম ডিটেল জানতে চাই। এখন আপনি যদি প্রাইভেট সেক্টরে যেতে চান সেই ক্ষেত্রে ভিন্ন কথা, আর যদি গভর্নমেন্ট সেক্টরে যেতে চান সেই ক্ষেত্রে হলো আপনার যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে যেতে হবে। যেমন এখানে আপনার 4 ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। প্রথমে আমরা বলতে পারি যে ফেডারেল গভর্নমেন্ট সেক্টর। ফেডারেল গভর্নমেন্ট সেক্টরের জবগুলো হলো এন্টায়ার আমেরিকার জন্য। আবার নাম্বার 2-তে আসেন আপনার স্টেট গভর্নমেন্ট সেক্টর। স্টেট গভর্নমেন্ট সেক্টর হলো এন্টায়ার স্টেট, অনলি স্টেট, সংশ্লিষ্ট স্টেটগুলো, সাপোজ নিউ ইয়র্ক স্টেট, নিউ জার্সি স্টেট, কানেকটিকাট স্টেট, ডিফারেন্ট স্টেট, স্টেট গভর্নমেন্ট। আবার সিটি গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্টগুলোতে আবার যেমন নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট সেক্টর। আবার যদি আপনি কাউন্টি গভর্নমেন্টে চান সেই ক্ষেত্রে আবার কাউন্টি গভর্নমেন্টের ওয়েবসাইটে যেতে হবে। যেমন কাউন্টি গভর্নমেন্টের ওয়েবসাইটে নাসো কাউন্টি আছে, সাফো কাউন্টি আছে, ওয়েচেস্টার কাউন্টি আছে, কুইন্স কাউন্টি আছে, এরকম কাউন্টি গভর্নমেন্টের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে, তারা ইন্ডিভিজুয়াল জব তারা ডিক্লারেশন করে। এখন যদি আপনি ফেডারেল গভর্নমেন্টে যেতে চান, সাপোজ আপনি ফেডারেল গভর্নমেন্ট সেক্টর জব লোক আপ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে যে usajobs.gov, usajobs.gov, এটা হলো ফেডারেল গভর্নমেন্টের জন্য। ওকে, এখন আপনি যাবেন হলো স্টেট গভর্নমেন্টে, নিউ ইয়র্ক স্টেট। আমি বলতে চাচ্ছি যে এখানে নিউ ইয়র্ক স্টেট, যেহেতু আমরা নিউ ইয়র্কে থাকি, তো নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্টে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে সার্চ করতে হবে cs.ny.gov। এটা হলো নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস ওয়েবসাইট। এখানে গেলে আপনি সমস্ত ওপেনিংগুলো তাদের দেখতে পারবেন, কখন কি ওপেনিং আসতেছে এবং কোন পজিশনের জন্য আপনি কোয়ালিফাইড, অ্যাকর্ডিং টু তাদের রিকোয়ারমেন্ট আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তারপরে আসেন হলো আপনি সিটি গভর্নমেন্ট। আমি যদি নিউ ইয়র্ক সিটির কথাই বলি, সিটি গভর্নমেন্টে আপনার দেখতে পাবেন যে DCAS। এখন DCAS-এ গেলে আপনি পাবেন হলো সিটি গভর্নমেন্টের কী কী ওপেনিং আসতেছে, যেটাকে ডিকাস বলে শর্টে, DCAS, ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইড অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে গেলে আপনি তখন এই সিটি গভর্নমেন্ট এই 5 বরোর মধ্যেই হবে, নিউ ইয়র্কের 5 বরোর মধ্যেই আপনার হবে, যেমন কুইন্স, ম্যানহাটন, ব্রঞ্জ, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড। এটা হলো সিটি গভর্নমেন্ট। তো এই সিটি গভর্নমেন্টের DCAS। এখন আসেন আপনি কাউন্টি গভর্নমেন্ট আছে, ওই কাউন্টি গভর্নমেন্টে যেতে হইলে তাহলে আপনাকে ওইভাবে কাউন্টি ওয়াইজ যেতে হবে, ওয়েবসাইটগুলোতে যেতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে 4 ধরনের জব, ফেডারেল, স্টেট, সিটি গভ, কাউন্টি গভর্নমেন্ট, ওকে, এই 4 ধরনের জবের ক্ষেত্রে একটা মানুষ 4 ধরনের জবগুলো নিয়েই ঘাটাঘাটি করবে, না নিজে থেকে আগে তার লক্ষ্য কোনটা হওয়া উচিত সেটা নির্ধারণ করবে? কি পরামর্শ দেবেন?
হতে পারে সে চারটে পার্টি সে লুক আপ করবে, কারণ তার তো এডুকেশন আছে, তার এক্সপিরিয়েন্স আছে। এখন সব ডিপার্টমেন্টই তো তার ওইটা হয়তো প্রযোজ্য নাও হতে পারে। এখন যেখানে পারফেক্ট হবে সেখানে সে লুক আপ করবে। তার সিটিতেও হতে পারে, ফেডারেলেও হতে, যদি ফেডারেলে আবার সিটিজেনশিপ লাগবে, কিন্তু স্টেট এবং সিটিতে আবার সিটিজেনশিপ লাগবে না, এক্সেপ্ট ল এনফোর্সমেন্ট ছাড়া। ওকে, দেন অন্যান্য পজিশনগুলো যেমন সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা কাউন্টি গভর্নমেন্টের সব পজিশনগুলোতে সিটিজেনশিপ লাগে না। গ্রিন কার্ড অথবা ওয়ার্ক পারমিট হলেই এখন তারা করতে পারতেছে। ওকে, তো এই যে এই সব জবের ক্ষেত্রে আসলে একটা তো হচ্ছে আপনি যেটি বললেন সিটিজেনশিপ লাগবে, সেই সিটিজেনশিপ যেটি লাগবে সেটার বাদে যদি আমরা একটু মোটা দাগের কয়েকটা জবের কথা আপনার মুখ থেকে জানতে চাই, যেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে কাভার করছে অথবা গ্রিন কার্ড দিয়ে কাভার করছে, যেটা একটু লোভনীয়, যেটার প্রতি মানুষের আকর্ষণ বা আকৃষ্টতা বেশি থাকে। এগুলো অনেক পজিশন আছে আপনার, যে ল এনফোর্সমেন্ট ছাড়া আপনার ওয়ার্ক পারমিট যাদের আছে তারা সব পজিশনগুলোতে করতে পারবে, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট। আর গ্রিন কার্ড যাদের আছে তারা তো করতেই পারবে, তাদের তো কোনো আর কোনো নাই। শুধুমাত্র আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ল এনফোর্সমেন্টও করতে পারবেন না। বাট এখানে আরেকটা কথা আছে, আপনারা কিন্তু আপনার যাদের আছে ওয়ার্ক পারমিট আছে তারা কিন্তু ট্রাফিকে করতে পারবে। আচ্ছা, ট্রাফিক পুলিশে করতে পারবে, কিন্তু অন্যান্য ল এনফোর্সমেন্টগুলোতে করতে পারবে না। ওকে, তো সেক্ষেত্রে এই যে 4 ধরনের জব, এই 4 ধরনের জব হচ্ছে দেখভাল করতে হবে কখন কোনটা কি আসে, এটার খুব সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে। এখন অ্যাপ্লাইগুলো কেমন হয়, যে আমি এই জবটা এই ফেডারেলের ক্ষেত্রে বা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এই জবটা আমার পছন্দ হলো, কীভাবে কী প্রক্রিয়ায় অ্যাপ্লাই করার পরে কি প্রসেসে তার পরীক্ষাগুলো হয়? মোটা দাগে সব এক একটা তো এক এক রকম, আলাদা আলাদা টাইপের। প্রত্যেকটা ওয়েবসাইটে ওখানে সাইন ইন অপশন থাকে। হ্যাঁ, তো এখন ওখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। আপনি যে গভর্নমেন্টেই যান না কেন, যদি ফেডারেল গভর্নমেন্টে যান, স্টেট গভর্নমেন্টে যান, সিটি গভর্নমেন্ট বা কাউন্টি গভর্নমেন্টে যান, যে গভর্নমেন্টেই যান না কেন আপনার ওইখানেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন থাকে। আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে হবে, একটা প্রোফাইল মেক করে ফেলতে হবে ওখানে। আপনি যখন প্রোফাইলটা মেক করবেন সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এডুকেশনগুলো আপনি প্রপারলি দিচ্ছেন কিনা, বা আপনি যখন এক্সপিরিয়েন্সগুলো আপনি প্রপারলি দিচ্ছেন কিনা। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ভালো করে খেয়াল রাখতে হবে, যেন তারা ওই আপনার প্রোফাইল দেখে বুঝতে পারে যে ইউ আর দ্য কোয়ালিফাইড পারসন। ওকে, তাহলে ওই একই পদের জন্য অনেকেই আবেদন করবে, কিন্তু আমার প্রোফাইল, আমার রেজিউমে, আমার কভার লেটার সেটাই বলে দিবে যে আসলে আমি পরীক্ষার জন্য ডাক পাচ্ছি কি পাচ্ছেন না। হ্যাঁ, তো আপনি কোয়ালিফাইড করবেন কি করবেন না। যদি আপনি কোয়ালিফাইড করেন তাহলে তারা রিটেন টেস্টে দেখবে, অথবা কিছু এক্সাম আছে এখন যে রিটেন হচ্ছে না, সরাসরি ফেস টু ফেস দিয়েই নিয়ে নিচ্ছে। ওকে, ইট ইজ ডিপেন্ড। আচ্ছা, রিটেন হচ্ছে না, ফেস টু ফেস অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে হয়ে যাচ্ছে, এমন কি জব আছে সেটাও তো মানুষের হয়তো জানার চাহিদা খুব। সেটা বিভিন্ন ডিপার্টমেন্টেই আছে এখন, অসংখ্য পজিশনের শেষ নাই। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, ক্লারিক্যাল পজিশন, টিচিং পজিশন, ইঞ্জিনিয়ারিং পজিশন, তারপরে অ্যাকাউন্টিং পজিশন, ফাইন্যান্স পজিশন, বুককিপিং পজিশন, অ্যাভেলেবেল পজিশনের অভাব নেই, কারণ দিস ইজ দ্য অপরচুনিটি কান্ট্রি। ওকে, তো আমরা শুরু করেছিলাম আপনার হচ্ছে আমাদের ইভ্যালুয়েশনটা দিয়ে, তারপর রেজিউমে তৈরি করলাম, কভার লেটার তৈরি করলাম, এরপরে হচ্ছে 4 ধরনের ওয়েবসাইট ঘাটাঘাটি করলাম, সেখানে করে আমি আবার নিজের প্রোফাইলও তৈরি করলাম, বিভিন্ন জবে আবার অ্যাপ্লাইও করলাম। তো এই যে জবগুলোতে অ্যাপ্লাই করে ফেললাম, ভালো কথা, এখন আমাকে প্রোফাইল যদি দেখে আমার শক্তি, আমার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, আমাকে ডাকবে। তো আমি এই আমেরিকাতে আছি, আমি কখনো এখানকার জবের সিস্টেম জানি না, কিভাবে পরীক্ষায় কী প্রশ্ন আসে সেটা জানি না। তো আমি নিজেকে কিভাবে তৈরি করব? আমি বাংলাদেশ থেকে যেটুকু পড়াশোনা করে এসেছি সেই পড়াশোনার ভিত্তিতেই কি আমি পরীক্ষার হলে গিয়ে আসলে নিজেকে যোগ্য করে বের হয়ে আসতে পারবো কিনা? এটা একটু কঠিন হয়ে যায়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে একটু পরীক্ষার ডিজাইনগুলো বা সিস্টেমগুলো একটু আলাদা। এই জন্যেই যদি আপনার রিটেন টেস্ট দিতে হয়, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন সবগুলোই। হ্যাঁ, রিটেন টেস্ট দিতে হলে আপনার সেন্টারে যে ওদের স্পেসিফিক কিছু সেন্টার আছে, আপনি যখন কোনো পজিশনের জন্য অ্যাপ্লাই করলেন, আপনাকে যখন তারা রিটেন টেস্টের জন্য কল করবে বা আপনাকে স্পেসিফিক ডেট দিবে, সেন্টারে যেতে বলবে যে এই সেন্টারে গিয়ে তুমি পরীক্ষা দিয়ে আসো। তো ওই সেন্টারে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন, ওখানে কিছু আপনাকে পরীক্ষা যাওয়ার আগে আপনাকে কি স্টাডি করতে হবে যদি আপনার রিটেন টেস্ট হয়। ওকে, রিটেন টেস্টে আমরা যেগুলো বাংলাদেশে পড়ে আসছি, যেমন রিডিং কম্প্রিহেনশন, রিডিং এক্সপ্রেশন, বেসিক ম্যাথ, জিওগ্রাফি, তারপর অন্যান্য যে কিছু টপিকস আছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু টপিকস আছে, এইগুলো সম্বন্ধে একটা ভালো একটা নলেজ থাকতে হবে।
যদি আপনি এগুলো ক্যাপচার করতে পারেন দেন আপনি পাস করতে পারবেন। এবং সবই তো ইংরেজিতে? সবই ইংলিশে, রাইট। ওকে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।